বিপদ আপদ হইলে দোয়া ইউনুসটা পড়েন। যেই ভালোবাসার মানুষকে ভালো রাখতে, জীবনের স্বপ্নগুলো পূরণ করতে তাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমানো হয়, সেই মানুষটা কি আসলে ভালো থাকতে পারে, নাকি তাকে ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত করা হয়? দেশে যাকে রেখে গেলাম সে শুধু তার প্রিয় মানুষটার ফিরে আসার পথ চেয়ে বসে থাকে আর অপেক্ষার প্রহর গুনতে থাকে, আর দুশ্চিন্তায় থাকে সে ফিরবে কি ফিরবে না। আজকের এই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। আফরান নিশো ও পূজা চেটি অভিনীত দম সিনেমা। মুভির গল্পটা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। তাই আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে আফগানিস্তানের কাবুলে একটি প্রত্যন্ত অঞ্চলকে দেখানো হয়, যেখানে শুধু মরুভূমি আর আশেপাশে বেশ কিছু গ্রাম রয়েছে। সময়টা 2007 সালের সময়কে ঘিরে, যখন আমেরিকা আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লেগে আছে। দেশটির অনেকাংশ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে, আর এই সময় তালেবানের বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন রাজনৈতিক স্বার্থ হাসিল করার একটা বড় হাতিয়ার হয়ে উঠেছিল অপহরণ করা। মরুভূমির মাঝ থেকে তালেবান গোষ্ঠী দুজনকে অপহরণ করেছে, যার মধ্যে একজন সাংবাদিক এবং অন্যজন হচ্ছে বাংলাদেশের শাহজাহান ইসলাম নূর। কিন্তু পথের মাঝেই সাংবাদিক মেয়েটি মারা যায়, কিন্তু নূর কোনো রকমে এখনো বেঁচে আছে। এরপর মেয়েটিকে মরুভূমির মাঝে ফেলে রেখে তারা চলে যায়। নূরকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। এরপর নূরকে তালেবানের অন্য একটা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা নূরকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করে। তাদের শ্রদ্ধেয় নেতা বাহারউদ্দিনকে যদি আমেরিকা 7 দিনের মধ্যে মুক্তি না দেয়, তাহলে তাদের কর্মী নূরকে তারা মেরে ফেলবে। তালেবান নেতা বাহারউদ্দিনকে মুক্তি দিলে নূরকে তারা ছেড়ে দেবে। কিন্তু নূর কিভাবে আমেরিকার কর্মী হলো, সেই ঘটনা জানতে আমরা নূরের অতীত জীবনে চলে যাই। নূর গ্রামের সহজ সরল অতি সাধারণ একজন মানুষ। গ্রামের অপরূপ সুন্দরী এক মেয়ে জোহরা পারভিন রানীর সাথে নূরের বিয়ে ঠিক হয়েছে। এরপর গ্রামীণ সংস্কৃতি অনুযায়ী নূর রানীকে বিয়ে করে, ঠিক যেমনটা আমাদের গ্রাম বাংলার নিয়ম মেনে বিয়ে করা হয়। বিয়ের বেশ কিছুদিন তাদের ঘর সংসার খুব ভালো চলছিল, কিন্তু নূরের পারিবারিক বা আর্থিক অবস্থা ভালো নয়। ঘরের টিন ফুটো, ছিদ্র দিয়ে রাতে জ্যোৎস্নার চাঁদ দেখা যায়। কিন্তু এমন ঘরেও দুজনের ভালোবাসার কোনো কমতি ছিল না। রাতে রোমান্স করে শেষ রাতে দুজনে টিউবওয়েলে গোসল করছিল। তখন নূরের বাবা বাথরুম করতে বাইরে বের হয়। সে সময় দুজনে বাবার সামনে খুবই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়। কেন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। নূর একটা এনজিও নেস্টে জব করে, যেটা একটা আমেরিকান সংস্থা। কিন্তু নূর যে টাকা বেতন পায় সেই বেতনে তার সংসার খুব একটা ভালো চলে না। তাদের অফিস থেকে লোকজন বিদেশে পাঠানো হচ্ছে, তাই নূর অফিস থেকে বিদেশ যাবে পরিবারের আর্থিক অবস্থা ভালো করার জন্য, পরিবারের সুখের জন্য। নূর বিদেশ চলে যাবে বলে রানী অখুশি ছিল। নূর বিদেশ যাবে বলে স্ত্রী রানী তার জন্য একটা নিজ হাতে জামা বানিয়ে দেয়। এরপর বিদেশ চলে যাওয়ার সময় নূর গ্রামের সবার কাছ থেকে, মা বাবার কাছ থেকে দোয়া নেয়। কিন্তু রানী কান্না করছিল। নূর বলে, এরকম করলে আমি কি যাইতে পারমু? রানী অশ্রুসিক্ত হয়ে বলে, সাবধানে থাইকেন, আর বিপদ আপদে পড়লে দোয়া ইউনুসটা পইরেন। নূর রানীকে নিজের দিকে, বাবা মায়ের দিকে খেয়াল রাখতে বলে। এরপর বুকের মধ্যে অনেক কষ্ট চাপা রেখে বিদায় নিয়ে নূর পরিবার দেশকে ছেড়ে আফগানিস্তানে চলে আসে। কিন্তু এই মুহূর্তে নূর আফগানিস্তানে তালেবানদের হাতে জিম্মি হয়ে আছে, তাকে অনেক টর্চার করা হচ্ছে। নূর তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, আমি কোনো অপরাধী নই, একটা এনজিওতে জব করি, আমি একজন বাংলাদেশি মুসলমান, আমেরিকার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নূর মুসলমান কিনা এটা চেক করার জন্য তাকে বিবস্ত্র করা হয়। বিবস্ত্র করে তাকে চেক করে সে মুসলমান কিনা। এরপর তাকে বিবস্ত্র করেই রেখে চলে যায়। সে সময় নূরের বাবার একটা কথা মনে পড়ে যায়। বাবা তাকে বলেছিল, ছতর ঢেকে রাখা ইমানের অঙ্গ। কিন্তু এখন তারা জামা কাপড়টাই খুলে নিয়ে গেল। নূর তার স্ত্রীর কথা কল্পনা করতে থাকে যে রানী যেন তার এই বিপদে এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলেকে দিয়ে নূরের ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে তাকে পাঠানো হয়। এরপর নূর কাপড় পরিধান করে। এরপর এক তালেবান মুজাহিদ রাশেদ হামিদকে নূরের সাথে কথা বলতে পাঠানো হয়। হামিদ বিদেশে পড়ালেখা করেছে, ইংরেজি জানে। নূরও যখন তাদের সাথে কথা বলে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করে। হামিদ বলে, আমরা তোমার সম্পর্কে জানি, তুমি বাংলাদেশ থেকে এসেছো, নেস্টে কাজ করো, বেশ কিছু গ্রামে তোমাকে দেখা গেছে লোকজনের সাথে কথা বলতে। আমেরিকা মনে হয় তোমাকে ভালো টাকা পয়সা দেয়। তারা মনে করে নূর আমেরিকার কোনো এজেন্ট।
নূর জানায় আমাকে বাংলাদেশ টাকা দেয়, আমেরিকার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপর হামিদ একটা ছবি দেখিয়ে বলে এই লোককে চেনো? নূর জানায় আফগানিস্তানে আসার পর তার সাথে পরিচয় হয়, সে হচ্ছে সুজিত দা, অর্থাৎ নেস্ট এনজিওর একটা পদে সে আছে। আফগানিস্তানেও নেস্টের শাখা রয়েছে, এখানকার আফগানি মানুষদের লোন দেওয়া হয়। নূর অফিসে সবার সাথে পরিচয় হয়, আর এই অফিসের বস হচ্ছে হাকিম স্যার। যাই হোক, পরদিন সুজিতদা নূরকে সরেজমিনে কিছু আফগান এলাকায় নিয়ে যায়, যেই সব এলাকায় লক্ষ লক্ষ টাকা মাঠে পড়ে আছে। এলাকার মানুষজন লোনের টাকা পরিশোধ করেনি, আর লোনের টাকা উঠাতে তাদের জীবন শেষ। এমন এক আফগান লোকের সাথে ঋণের টাকা নিয়ে তারা কথা বলছিল। নূর এখানে নতুন মানুষজনের আচার আচরণ সম্পর্কে তার কোনো ধারণা নাই। যেই লোকের সাথে কথা বলছে ওই লোকের স্ত্রী মরিয়মের নামে টাকা উঠানো আছে। নূর মরিয়মের নাম বলাতে লোকটা ভীষণ রেগে যায়। সবার সামনে স্ত্রীর নাম নেওয়াটা এখানে ভালোভাবে দেখা হয় না, অসম্মানজনক এটা। সুজিতদা তো বুঝে গেছে ঝামেলা একটা বাইজা গেছে, এখান থেকে কেটে পড়তে হইব। কারণ ওই লোকটা অলরেডি তালেবানদেরকে তাদের নামে নালিশ দিচ্ছিল, আর তালেবান তো এসব ঋণ সুদ কারবার একদম পছন্দ করে না। সুজিতদা শুধু নূরকে বলে এখান থেকে দৌড়ে পালাও, কারণ তালেবানরা ধরতে পারলে হাড্ডিগুডি ভেঙে দেবে। তালেবানরা তাদের দৌড়ানি দেয়, কোনো মতে সেখান থেকে জীবন নিয়ে তারা ফিরে আসে। আর ওই মুহূর্তে কেউ একজন তাদের ছবি তুলেছিল, সেই ছবিটাই হামিদ তাকে দেখায়। সবকিছু শোনার পর হামিদ জানায় তালেবান নেতা বাহারুদ্দিন আমেরিকার হাতে বন্দী আছে, আমেরিকা তাকে ছেড়ে দিলে আমরাও তোমাকে ছেড়ে দেব। নূর বলে আমি খুবই সাধারণ দরিদ্র একজন মানুষ, আমার মতো একজন দরিদ্ররে তো তারা চিনেই না, আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য তারা কিভাবে আপনাদের নেতাকে ছেড়ে দেবে। হামিদ বলে তোমাদের কোম্পানির বস মিল্লাত স্যার তাদের কর্মীকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কিছু না কিছু করবে। নূর বলে আমার মতো তুচ্ছ কর্মীকে সে চিনেই না। হামিদ বলে এই ব্যাপারে আমরা তোমার পরিচয় নিশ্চিত করব সবার কাছে, চিন্তা করো না। এরপর দেখি ইউএসএ নেস্ট হেডকোয়ার্টারে নূরের ডিটেল পাঠানো হয়, কিন্তু আমেরিকান হেডকোয়ার্টার নিশ্চিত না যে সে আমাদের কর্মী, তাই তাদের ঢাকার হেডকোয়ার্টারে নূরের ব্যাপারে অবগত করা হয়। এখানে আমরা মিল্লাত স্যারকে দেখি। তালেবান নূরকে নিয়ে 7 দিনের আল্টিমেটাম দিয়েছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য, সময় আছে মাত্র 5 দিন। কিন্তু নূরের পরিবার এখনো নূরের এই বিপদ সম্পর্কে জানেই না। এরপর তারা নূরের গ্রামে যে নেস্টের ব্রাঞ্চ ম্যানেজার আছে তার মাধ্যমে পরিবারের নিকট নূরের সম্পর্কে জানানো হয় তালেবানরা নূরকে অপহরণ করেছে। রানী এই খবর শুনে শোকে পাথর হয়ে যায়। গ্রামের মানুষজন খুবই চিন্তিত হয়ে পড়ে। গ্রামের মানুষের একটাই কথা ছিল, নূরকে মুক্ত করতে যা পদক্ষেপ নেওয়া দরকার সেই ব্যবস্থা গ্রহণ করুন। ব্রাঞ্চ ম্যানেজার জানায় কোম্পানি সেই চেষ্টাই করছে। তালেবান বারবার আমেরিকার নিকট বার্তা পাঠায় বাহারুদ্দিনকে মুক্তি না দিলে নূরকে আমরা মেরে ফেলবো। এরপর আমরা তালেবান নেতা বাহারুদ্দিনকে দেখি। বাহারুদ্দিনের মুখ থেকে কিছু তথ্য বের করার জন্য আমেরিকা তাকে অনেক টর্চার করছে, কিন্তু সে কিছুতেই মুখ খুলছে না। কিন্তু তার বাঁচা মরার মধ্যেই নূরের জীবন নির্ভর করছে। নূর এদিকে বন্দী হয়ে কবুতরের সাথে একা একা কথা বলছিল। কবুতরকে সে বলে আর মাত্র 3 দিন আছে, 3 দিন পর বাড়িতে যামু, এই কথা রানীরে গিয়া বলবি, এই বলে কবুতরকে উড়িয়ে দেয়। নূরের বিশ্বাস ছিল বাড়িতে আমি ফিরবই ইনশাআল্লাহ। কিন্তু গ্রামে তো রানী অপেক্ষার প্রহর গুনতে গুনতে দুমড়ে মুচড়ে যাচ্ছে। নূরের জীবন নিয়ে শঙ্কায় রয়েছে, সে ফিরবে কি ফিরবে না। তবুও স্বামী বাড়ি ফেরার আশায় প্রতিদিন সে পথ চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। পরের দিন সকালে হঠাৎ খবর আসে তালেবান নেতা বাহারুদ্দিন মারা গেছে, অর্থাৎ আমেরিকা তাকে মেরে ফেলেছে। যেটা শুনে এজাজ খান খুব রেগে যায়, আর এই রাগ সে নূরের উপর খাটাতে যায়, নূরকে মেরে ফেলতে চায়। কিন্তু তখন উপর থেকে নির্দেশ আসে, নির্দেশনা ছাড়া উল্টাপাল্টা কিছু করবে না, তাই নূরকে এজাজ আর মারতে পারে না। নূর বুঝে যায় বাহারুদ্দিন মারা গেছে, তার মানে আমারও সময় খুব কম। এরপর একজন নূরকে খাবার দিতে আসলে নূর ওই লোকটাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে জীবন বাঁচানোর তাগিদে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করে। নূর দৌড়ে দৌড়ে অনেকটা দূর চলেও যায়, কিন্তু চারদিকে এই মরুভূমির মাঝে সে কোথায় যাবে? পথঘাটের কোনো চিহ্ন নেই, সীমানা নেই, ক্লান্ত হয়ে সে পড়ে যায়, আর শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হয়। এরপর নূরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। খোদার কাছে সাহায্য চাওয়া ছাড়া নূরের আর কিছু করার নাই। তাই নূর নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চায়, একমাত্র আল্লাহই তার এই বিপদ থেকে মুক্ত করতে পারে। তখন সে রানীর হাতে বানানো সেই জামাটা জড়িয়ে ধরে রানীর কথা ভাবতে থাকে, তাকে ছাড়া সবাই কতই না কষ্টে আছে।
পরের দিন সকালে নূরের চোখ বেঁধে পাহাড়ের মাঝে নিয়ে আসা হয়। নূর ছাড়াও আরো 2 জনকে অপহরণ করা হয়েছে, মোট 3 জন। এরপর কয়েন দিয়ে টর্চ করা হয় কাকে আগে মেরে ফেলা হবে। টর্চ করার পর একজনকে টেনে হিঁচড়ে নিয়ে এসে গাধার পিঠে চড়ানো হয়। গাধার পিঠে উঠিয়ে গোলাকার বৃত্তে ঘোরানো হয়। যতক্ষণ না পর্যন্ত গাধাটা থেমে যায় ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। এরপর গাধা যখন থেমে যায় তখনই তরোয়ার দিয়ে এক কোপে লোকটার মাথা আলাদা করে ফেলা হয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নূর খুব ভয় পেয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে সে বমি করতে শুরু করে। এরপর আবার টর্চ করা হয়, তখন নূরের পালা। নূরকেও টেনে হিঁচড়ে নিয়ে এসে জোর করে গাধার পিঠে চড়ানো হয়। বৃত্তের মধ্যে গাধাকে ঘোরাতে শুরু করে। নূরের যেন মৃত্যুক্ষণ শুরু হয়ে যায়। এমন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা বলার বাইরে। নূরের তখন স্ত্রীর কথা মনে পড়ে যায়। কোনো বিপদ আপদ হইলে দোয়া ইউনুসটা পড়েন। নূর তার এই মৃত্যুক্ষণে খোদার কাছে সাহায্য চাইতে চিৎকার করে দোয়া ইউনুস পড়তে শুরু করে। এদিকে দেশে রানী নামাজে সালাম ফিরানোর পর বাইরে একটা কবুতর উড়ে আসে দেখতে পায়। কবুতরটা দেখেই রানীর মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। ঘর থেকে দৌড়ে বের হয়ে মাকে আয়শা বলে, আম্মা, আমার জানি কেমন লাগতাছে। স্বামীর বিপদের উপস্থিতি তার ভেতরে কাজ করছে। মা বলে, চিন্তা করিস না, দোয়া দরুদ পড়, আল্লাহরে ডাক। এদিকে নূর বৃত্তাকারে ঘুরতে থাকে আর দোয়া পড়তে থাকে। অনেকক্ষণ ঘোরার পরও গাধাটা থামছিল না। নূরের আর্তনাদ দেখে যেন গাধাটাও শব্দ করছিল, কাঁদছিল। গাধা ঘুরতেই থাকে আর থামে না। বিষয়টা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়। এ যেন বিস্ময়কর এক ঘটনা। তখন তাদের কমান্ডার বিষয়টা দেখে থামার নির্দেশ দেয় আর বলে, ওর উপর আল্লাহর রহমত আছে, আল্লাহ ওরে বাঁচাইছে, তাকে মারতে না করে। তখন নূর এই মৃত্যুযাত্রা থেকে বেঁচে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ধ্বনি দিতে শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখি সামনে ঈদ, তাই তালেবানের এই সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের গ্রামে ফিরে আসে, সাথে নূরকেও নিয়ে আসে। মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েও নূর মুক্তি হতে পারছে না। এজাজ খান বলে, তোর মুক্তিপণ 1 কোটি আফগানি, সময় 10 দিন। নূরকে ওই গাধাটার সাথে রাতে থাকতে দেওয়া হয়। নূর ওই গাধাটাকে আদর করতে থাকে। গাধাটা তার জীবন বাঁচিয়েছে। সকালবেলা 2টা বাচ্চা নূরকে পাউরুটি খেতে দিয়ে যায়। এরপর নূর পাউরুটি খায়, আবার গাধাটিকেও খাওয়ায়, আর বাচ্চা 2টা উকি ঝুঁকি দিয়ে তাকে দেখছিল। তখন হামিদ এসে বলে, তোমার কোম্পানি তোমার জন্য মুক্তিপণ দেবে তো? নূর বলে, হ্যাঁ দেবে, কিন্তু কোম্পানি যদি টাকা না দেয় তাহলে 10 দিন পর নূরকে কি করা হবে সেটা সে জানতে চায়। কিন্তু হামিদ কোনো উত্তর দেয় না। সে বলে, চলো নামাজ পড়ে আসি। অর্থাৎ টাকা না দিলে নূরকে মেরে ফেলা হবে। হামিদ এটা জানে, কিন্তু নূরের জন্য তার মায়াও কাজ করে। কিন্তু দলের নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হামিদ তার বোন আফিয়াকে ছাদে খেলতে দেখতে পায়, তাই আফিয়াকে সাবধান করে, ওখান থেকে নেমে আসো, পড়ে যাবে। নূর বলে, তার সাথে রাগ করছো কেন? হামিদ বলে, কারণ ঈদের 2 দিন পর ওর বিয়ে। এটা শুনে নূর ভীষণভাবে শকড হয়ে যায়। এই মাসুম বাচ্চার এই বয়সে কি করে বিয়ে হয়? হামিদ জানায়, আমার মায়েরও এই বয়সেই বিয়ে হয়েছিল। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু সমস্যা হলো আমরা যুদ্ধে আছি, কতদিন বাঁচবো জানি না। কিন্তু বোন আফিয়াকে তো বাঁচতে হবে, এর জন্য তাকে বিয়ে দিয়ে দিবে যাতে স্বামীর ঘরে বাঁচতে পারে। নূর বলে, তাহলে যুদ্ধ করো না। হামিদ বলে, আমরা দেশের জন্য লড়াই করছি। আমরা সোভিয়েতদের হাত থেকে দেশকে উদ্ধার করেছিলাম, এবার আমেরিকার হাত থেকে উদ্ধার করব। নূর বলে, আমাকে ছেড়ে দাও, আমি দেশে যেতে চাই। হামিদ বলে, এদিকে এসো, তোমাকে দেখাই। ওই যে একজন স্নাইপারকে দেখো, যে সার্বক্ষণিক তোমার দিকে নজর রাখছে, পালানোর চেষ্টা করলে মারা পড়বে। অর্থাৎ তাকে মুক্ত করার ক্ষমতা হামিদের নেই। এরপর দেখি তালেবানের কিছু লোক এসে নেস্টের অফিসে পাথর দিয়ে ঢিল মেরে গ্লাস ভেঙে ফেলে, যা দেখে সুজিতদা ও অফিসের সবাই আতঙ্কিত হয়ে যায়। এরপর সুজিতদা পাথর উঠিয়ে দেখে সেখানে কাগজের মধ্যে নূরের মুক্তিপণ দাবি করা হয়েছে। সুজিতদা হামিদ বসকে বলে, সব থেকে আসার কথা হচ্ছে নূর এখনো বেঁচে আছে। ঢাকা অফিসে খবর পাঠান টাকা পাঠাইতে, নূরকে তো বাঁচাইতে হবে। গ্রামে রানী পথ চেয়ে থাকে নূরের জন্য, কিন্তু ভাগ্য তাদের এক কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। যাই হোক, এরপর ঈদের দিন চলে আসে। আজকে ঈদ, কিন্তু নূরের কাছে আজকের ঈদটা একদমই আলাদা। ঈদের দিন বেশ কিছু তালেবান নেতা একত্রিত হয়েছে, তার মধ্যে একজন বড় নেতা। এরপর সেই নেতা তাদেরকে কিছু কথা বলে চলে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তেই তালেবান নেতাদের উপর বোমা হামলা হয়। গ্রামের বেশ কিছু জায়গায় হামলা হয়, এতে করে অনেক তালেবান মারা যায়।
সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায়। আজকে ঈদের দিনে এই বোমা হামলা হয়তো নূরের জন্য একটা বড় সুযোগ এখান থেকে পালানোর। তাই নূর এখান থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লুকিং গ্লাসে দেখতে পায় বাচ্চা আফিয়া মেয়েটি মারাত্মকভাবে আহত হয়েছে। তাই নূর তাকে বাঁচাতে ছুটে যায়। নূর থেকে বাঁচাতে গেলেও খেয়াল করে দেখে আফিয়ার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, সে আর বেঁচে নেই। নূর এটা দেখে ভীষণভাবে কষ্ট পায়। এদিকে রানী স্বামীর খোঁজ করতে ঢাকা হেডকোয়ার্টার অফিসে চলে এসেছে কোম্পানির বস মিল্লাত স্যারের সাথে দেখা করতে। কিন্তু মিল্লাত স্যার বিভিন্ন মিটিং নিয়েই ব্যস্ত থাকে, দেখা করাটা খুবই কষ্টসাধ্য। অনেক অপেক্ষা আর সব বাধা নিষেধ ভেঙে রানী তাদের মিটিং অফিসের মধ্যেই ঢুকে যায়। যে কোনো মূল্যে স্যারের সাথে কথা বলতে হবে। এরপর মিল্লাত স্যার খুব বিনয়ের সাথে তার কথা শুনতে রাজি হয়। রানী বলে, একটা লোকও আমার স্বামীর সঠিক খবর দিতে পারতেছে না, আপনি কোন স্যার? আপনাদের একজন কর্মীকে উঠাই নিয়ে গেছে, এই দায়টা কার? আপনারা কেন তাকে উদ্ধার করছেন না? আপনারা এটাও বলতে পারছেন না লোকটা বাইসা আছে নাকি মইরা গেছে? কিন্তু মিল্লাত স্যার তাকে বলে যে নূর এখনো বেঁচে আছে। বেঁচে থাকার খবর শুনে রানী ভরসা পায়, আল্লাহর কাছে শুকরিয়া জানায়। রানী নূরকে উদ্ধার করানোর জন্য বাড়িঘর জমিজমা সব বিক্রি করেও দিতে চায়, শুধু নূরকে ফিরাই আনার ব্যবস্থা করেন। কিন্তু স্যার জানায় তাকে উদ্ধার করার সব রকম চেষ্টা করছি, কিন্তু টাকা পাঠানোর ব্যাপারটা একটু রিস্কি আছে, সেই রিস্কটা নূরের উপর দিয়ে যেতে পারে। তাছাড়া আমাদের ওখানে আরো কর্মী আছে, ওদের ব্যাপারেও তো ভাবতে হবে। এসব শুনে রানী ওখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে আফগানিস্তানে এজাজ খান নূরকে ব্যক্তিগত শত্রু হিসেবে ধরে নিয়েছে। কিন্তু কেন? কারণ এজাজের বাবা ছিল পাকিস্তানি আর্মি। 1971 সালের মুক্তিযুদ্ধে তার বাবা আর ফিরে আসেনি, অর্থাৎ যুদ্ধে বাংলাদেশিদের হাতে তার বাবা মারা গেছে। তাই এত বছর পর একজন বাংলাদেশিকে সে পেয়েছে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। বাবার প্রতিশোধ হিসেবে সে নূরকে মেরে ফেলতে চায়। কিন্তু নূর তার এইসব কথার কোনো পাত্তা দিচ্ছিল না। এজাজ বলে, আমার কথা শুনতে পাচ্ছিস না, উত্তর দিচ্ছিস না কেন? নূর চুপ করে থাকে। উত্তর দিচ্ছিল না বলে রাগের বশে ওই গাধাটাকে এজাজ খান গুলি করে মেরে ফেলে, যেই গাধার কারণে নূর বেঁচে গিয়েছিল। তখন নূরও রেগে গিয়ে এজাজের উপর হামলা করে, কিন্তু পেছন থেকে একজন এসে নূরকে আঘাত করে ফেলে দেয় আর এজাজকে নিয়ে চলে যায়। নূর মৃত গাধাটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আমার জীবন বাঁচিয়ে আমার জন্যই গাধাটাকে আবার মরতে হলো। সেদিন রাতেই নূর এজাজের ঝামেলা নিয়ে তালেবান কমান্ডার মিটিং বসে। এজাজ কমান্ডারের কোনো রকম নির্দেশনা ছাড়া নূরকে মারার চেষ্টা করার জন্য এজাজকে দল থেকে বের করে দেওয়া হয়। এরপর এজাজ চলে যাওয়ার সময় নূরকে বলে যায়, তোকে আমি মারবই। এরপর কমান্ডার নূরকেও শাসায়, তুমিও সীমা অতিক্রম করেছো, অপদার্থ কোথাকার। তখন নূর চিৎকার করে বলে, আমি কোনো অপদার্থ নই, আমাকে গুলি করো, আমি নূর, মুসলমান কা বাচ্চা, গুলি করো। কমান্ডার তার সৎ সাহস হিম্মত দেখে খুবই অবাক হয় আর তার আর্তনাদ শুনতে থাকে, দরকার হলে আমাকে মারো, কিন্তু ওই বোবা প্রাণীকে, গাধাটাকে কেন মারলে? গাধাটা আমার বন্ধু ছিল, আমার জীবন বাঁচিয়েছিল, ওকে কেন মারলে? আমাকে বাড়ি যেতে দাও, আমার একটা সুযোগ দাও আমার কোম্পানির সাথে যোগাযোগ করতে, আর মেরো না। কান্না করতে করতে মাটিতে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় চোখ বেঁধে নূরকে মরুভূমির মাঝে নিয়ে আসা হয়। সুজিতদা তাদের মুক্তিপণের ব্যাপারেই কথা বলতে এসেছে, আর এই কারণেই নূরকে সুজিতদার কাছে আনা হয়। অনেকদিন পর নূর সুজিতদার দেখা পেয়ে দুজনেই ভীষণ ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিন্তু সময় খুবই কম। সুজিতদা জানায়, আমাদের অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হয়েছে, তোমারে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু এত টাকা কিভাবে জোগামো? নূর বলে, ওরা আমাদের মাইরা ফালাইবো, সময় খুব কম। নূর টাকা ওঠানোর খবর বলে দেয় কিভাবে তারা টাকা উঠাবে। কিছু গ্রাম আছে যেখানে তারা টাকা পরিশোধ করবে, সেই সব লোকের লোকেশন নূর তাকে বলে দেয়, এবং কম্পিউটারে কিছু হিসাব নিকাশ আছে সেটার পাসওয়ার্ডও বলে দেয় বিশ্বাস করে। এইভাবে যদি করো তাহলে টাকা উঠাতে পারবা। এরপর তালেবান তাদের দুজনকে আলাদা করে ফেলে, কারণ সময় শেষ। গাড়িতে জোর করে উঠানোর সময় সুজিতদা চিৎকার করে ডেকে বলে, একটা কথা কইতে ভুইলা গেছিলাম ভাই, তুমি বাবা হতে চলছো। দুঃখের মাঝে এই সুসংবাদ শুনে নূর অনেক খুশি হয় আর খুব আত্মবিশ্বাসের সাথেই বলে, আমি তাইলে মরতাছি না, বেঁচে আমি ফিরমুই। বেঁচে থাকার আরো অনেক বেশি সাহস সে পায়।
কিন্তু রানী স্বামীকে উদ্ধার করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় মন্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু দেখা পাওয়াটা মোটেও সহজ নয়। এদিকে সুজিত দা অফিসের সব স্টাফদের নিয়ে বসের সাথে কথা বলে নূরকে উদ্ধার করার ব্যাপারে। টাকাগুলো কিভাবে কালেকশন করা যায়, উঠানো যায় সে বিষয়ে আলোচনা করে। নূরকে উদ্ধার করতে অফিসের সব স্টাফরা তাদের 1 মাসের বেতন নূরের জন্য দিয়ে দিতে রাজি হয়। এরপর সুজিত দা গ্রামে গ্রামে গিয়ে পাওনা টাকাগুলো কালেকশন করতে থাকে। অনেক পরিশ্রম করে সে, কিন্তু তাতে করেও কাঙ্ক্ষিত টাকা উঠাতে পারে না, কারণ বোমা হামলায় বেশ কিছু গ্রাম একদম কবর হয়ে গেছে, আর ওই সব গ্রামে সব থেকে বেশি ইনভেস্ট করা ছিল তাদের। এদিকে রানী কয়েকদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুরঘুর করেও মন্ত্রীর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। আর এই মুহূর্তে দেশের নিউজ কভারে নূরের অপহরণের বিষয়টা বেশ হাইপ তুলেছে। অন্যদিকে সুজিত দা মুক্তিপণের অর্ধেক টাকা জোগাড় করতে পেরেছে, তাই অর্ধেক টাকা নিয়ে সে যাবে। কিন্তু এতে করে সুজিতদার জীবনের ঝুঁকি আছে। তাই হাকিম স্যার বলে, কেন এমন পাগলামি করতেছিস? সুজিত দা বলে, কারণ আছে। একজন মানুষ এই প্রথম আমারে বিশ্বাস করছে, আমি তার সেই বিশ্বাসটা রাখতে চাই। আপনি তো স্যার আমারে কখনো বিশ্বাস করেন নাই, আমি আমার জীবন দিয়ে হলেও বিশ্বাসটা রাখবো, আমার ভাইরে মুক্ত করব। হাকিম স্যার তখন সুজিত দাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। পরের দিন পররাষ্ট্রমন্ত্রী কাজ শেষে অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় রানী হঠাৎ দৌড়ে এসে তার পথ আটকিয়ে দেয়। আপনার সাথে কথা বলতে 15 দিন ধরে ঘুরতাছি, আমার সাথে কথা না বলে যেতে পারবেন না। মন্ত্রী তখন বাধ্য হয়ে তার কথা শুনে, যদিও তারা নূরকে মুক্ত করার ব্যাপারে অবগত। রানী সব খুলে বলে, আমার স্বামী যেই কোম্পানিতে কাজ করে তারা অনেক চেষ্টা করে মুক্তিপণের অর্ধেক টাকা জোগাড় করতে পেরেছে, বাকিটা পারতেছে না। মুক্তিপণের অর্ধেক টাকা যেহেতু জোগাড় করে ফেলেছে, তখন মন্ত্রী বিষয়টা গুরুত্বের সাথে আমলে নেয়। এদিকে সুজিত টাকা নিয়ে হাজির নূরকে উদ্ধার করতে, কিন্তু তারা টাকা গুনে দেখে অর্ধেক টাকা। সুজিত জানায়, অনেক চেষ্টা করেও এর বেশি জোগাতে পারিনি, প্লিজ এটাই গ্রহণ করুন এবং নূরকে ছেড়ে দিন। তারা এই টাকা গ্রহণ করে ঠিকই, কিন্তু এতে করে নূরকে ছাড়বে না, সুজিতকে চলে যেতে বলে। সুজিতকে এরপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আজকেই টাকা দেওয়ার শেষ দিন, নইলে নূরকে মেরে ফেলবে। খোদার কাছে প্রার্থনা করা ছাড়া নূরের আর কোনো উপায় ছিল না। এরপর তালেবানি একজন সুজিতকে চলে যাওয়ার সময় ডেকে বলে, দাঁড়াও নইলে গুলি করব। সুজিত বলে, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। লোকটা বলে, জানি আমি, আমাকে বলা হয়েছে তোমাকে সাহায্য করতে, অর্ধেক টাকাতেই নূরকে মুক্ত করার ব্যবস্থা করব। সুজিত অবাক হয়ে বলে, আপনাকে কে বলেছে সাহায্য করতে? লোকটা বলে, তোমাদের দেশের বিশেষ একজন বিদেশের কোনো একজনকে অনুরোধ করেছে, আবার সেই জন আমাদের দেশের বিশেষ একজনকে অনুরোধ করেছে, আর সে আমাকে সাহায্য করতে বলেছে। সুজিত বলে, তুমি কার হয়ে কাজ করো ভাই, আমেরিকা নাকি তালেবান? লোকটা বলে, সবই রাজনীতির খেলা, আমি আমার দেশের জন্য কাজ করি। এরপর দেখতে পাই তালেবানরা নূরকে ছেড়ে দেয়, তাকে মুক্ত করে দেয়। তবে শেষ বেলায় হামিদ নূরকে বলে, ফিরে গিয়ে তোমার মাকে বলো আমাদের জন্য দোয়া করতে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। নূর তাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ যুদ্ধ করো না, আর মারামারি করো না। বিদায় জানিয়ে হামিদ চলে যায় এবং অন্যজনের দায়িত্ব থাকে নূরকে যেখান থেকে তুলে আনা হয়েছিল সেখানে গিয়ে ছেড়ে আসতে। এরপর নূরকে গাড়িতে করে এগিয়ে দিতে যায়। নূর তো মহা খুশি, মৃত্যু যাত্রা থেকে সে ফিরে এসেছে, পরিবারের কাছে আবার সে ফিরে যাবে। এরপর নূরকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয় এই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য। এরপর নূর সেই পথ ধরে এগিয়ে যেতে থাকে, কিন্তু কেউ একজন এজাজকে জানিয়ে দেয় নূরকে কিছুক্ষণ আগেই মুক্তি করে দেওয়া হয়েছে। খবরটা শুনে এজাজ নূরকে মারতে দ্রুত যেতে শুরু করে। নূর অনেকটা দূর পালিয়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায়। সামনে ছোট একটা নদী দেখতে পেয়ে নূর আর আগায় না। সেই রাতে নূর এখানেই আশ্রয় নেয়, সকাল হলে আবার যাত্রা শুরু করবে। কিন্তু সকাল হওয়ার পর এজাজ নূরকে ধরে ফেলেছে। এজাজ বলে, বলেছিলাম না তোর মৃত্যু আমার হাতেই? নূর বলে, দেখো ভাই, সবাই আমারে ছাইরা দিছে, তুমি প্লিজ আমারে যাইতে দাও। এজাজ বলে, আমার বাবার বদলা তোকে দিয়েই নিতে হবে। নূর তখন বলে, আজকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে আটকিয়ে রাখার। এই কথা বলে নূর এজাজের সাথে মারপিট শুরু করে দেয়। মারামারির এক পর্যায়ে নূর এজাজকে নিয়ে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে, আর পানির নিচে এজাজের দম বন্ধ করে সে এজাজকে মেরে ফেলে। এরপর নূর আবার পালাতে শুরু করে। নূর কল্পনা করে রানী তাকে ডাকছে। রানীর কথা মনে করে সে আরো বেশি দম পায়, শক্তি পায়। সেই শক্তিতে সে ছুটতে শুরু করে।
অনেকটা দূর যাওয়ার পর সামনেই নূর শহর দেখতে পায়। শহরের খুব কাছে সে চলে এসেছে। নূর তখন পুরোপুরি নিশ্চিত হয় এখন আর কোনো ভয় নাই, আমি পুরোপুরি নিরাপদ। তাই সে খুশিতে খোদার দরবারে হাত তুলে শুকরিয়া জানায়। পরের দৃশ্যে দেখতে পাই নূর বাংলাদেশে ফিরে এসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি খেলায় সে মেতে উঠেছে, যেখানে সুজিতদা তার প্রতিপক্ষ দল। খেলায় নূর জিতে যায়, সুজিতদা আনন্দের সাথে তাকে মেডেল পরিয়ে দেয়। এরপর নূর মাঠের বাইরে তার পরিবারের কাছে ফিরে যায়, যেখানে সবাই তাকে হাততালি দিচ্ছিল। বাবা মাও অনেক খুশি সন্তানকে ফিরে পেয়ে। নূর তার পরিবার স্ত্রীকে ফিরে পেয়েছে, আর এখন তো তার একটা ছেলে সন্তানও আছে। ছেলেকে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে সে। আর এই আনন্দ উল্লাসের মাঝে গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।